নমস্কার, আমার ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক আদর এবং ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমার এই ভিডিওতে আমরা যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, যে বেসিক থিওরেম যেটা আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশনে ওই আগের ভিডিওর লিঙ্কটা পোস্ট করে রেখে দেবো। তোমরা সেখান থেকে আগের ভিডিওটা দেখে নিও। এবার আমরা ওই ভিডিওটাতে যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক যে থিওরেমটা আমরা পড়েছিলাম, সেই থিওরেমটাকেই আরও ভালোভাবে, মানে ওই থিওরেমটা কী কী অ্যাপ্লিকেশন হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমরা থিওরেমটা আরেকবার মনে করে নিচ্ছি। থিওরেমটা আমাদের কি ছিল? থিওরেমটা আমাদের ছিল, থিওরেমটা হেডিং ছিল ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। এটা ছিল আমাদের থিওরেমের স্টেটমেন্টটা ছিল এরকম: এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অর ফ্যাক্টরাইজড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস অ্যান্ড দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার ইন হুইচ দ্য প্রাইম ফ্যাক্টরস অকার। অর্থাৎ আমরা বলেছিলাম যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ প্রকাশ করতে পারি বা ফ্যাক্টর ফর্মে লিখতে পারি। কাদের ফ্যাক্টর ফর্মে? না, কিছু মৌলিক সংখ্যার ফ্যাক্টর ফর্মে আমরা লিখতে পারি। এবং এই যে ফ্যাক্টর ফর্মে লিখব, সেই ফ্যাক্টর ফর্মে লেখাটা ইউনিক হবে যদি মৌলিক সংখ্যাগুলোর ক্রমটা, অর্থাৎ যেভাবে মৌলিক সংখ্যাগুলোকে সাজিয়ে সাজিয়ে আমরা লিখছি সেই ক্রমটা যদি আমরা উপেক্ষা করি, তাহলে আমরা বলবো যে এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক। ঠিক আছে? তো এটার এক্সাম্পলও আমি দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা আমরা একবার দেখে নিতে পারি। এক্সাম্পলটাতে আমরা বলেছিলাম এই সংখ্যাটা যে 1800, 1800, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা দেখব যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ 3খানা 2, 2খানা 3 এবং 2খানা 5 আমরা পাই, যাদেরকে গুণ করলে আমার 1800 আসে। অর্থাৎ 1800 একটা যৌগিক সংখ্যা ছিল, তাকে আমি এক্সপ্রেস করতে পারলাম কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে, ফ্যাক্টরাইজ করতে পারলাম। এবার এই যে ফ্যাক্টরাইজ আমি করেছি, এই ফ্যাক্টরাইজেশনটা কিন্তু ইউনিক, অর্থাৎ আর কোনো মৌলিক সংখ্যা আমি এখানে ঢোকাতে পারবো না। এবং এই যে মৌলিক সংখ্যাগুলোকে আমি লিখেছি, এদেরকে ক্রমটাকে যদি আমি গুরুত্ব না দিই, এরা যে ক্রমে সাজানো আছে সেইটাকে আমি যদি গুরুত্ব না দিই, তাহলে এটা কিন্তু ইউনিক। আরও একটা এক্সাম্পল আমি এইভাবে নিতে পারি। 2100 একটা সংখ্যা নিয়েছিলাম, সেই সংখ্যাটাকে আমি ভেঙেছিলাম মৌলিক সংখ্যায়, নিয়ে এই ইউনিকভাবে লিখেছিলাম যে প্রাইম সংখ্যার গুণফল আকারে, যেমন 2খানা 2, একটা 3, দুটো 5, একটা 7। ঠিক আছে? এইভাবে আমরা লিখেছিলাম। তো আরও জেনারেলাইজ যদি আমি করতাম ব্যাপারটাকে, জেনারেলাইজ করলে ব্যাপারটা এরকম দাঁড়াতো: ইন জেনারেল, given a composite number x, we factorize it as x equal to p1 into p2 into p3 into pn। অর্থাৎ এখানে p1 p2 p3 pn হচ্ছে সবগুলোই হচ্ছে প্রাইম সংখ্যা এবং এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা হয়েছে। অর্থাৎ p1 এর থেকে বড় হচ্ছে p2 বা সমানও হতে পারে, p2 থেকে বড় হচ্ছে p3, তার থেকে বড় হচ্ছে এইভাবে যেতে যেতে pn। এইভাবে যদি সাজানো হয় তাহলে এই যে এক্সপ্রেশনটা, সেটা আমাদের ইউনিক। এটাই আমরা আগের থিওরেমে পড়েছিলাম। এবার আমরা আজকের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে ওই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, সেই থিওরেমটার কি কি অ্যাপ্লিকেশন বা প্রবাবল যে ইউজগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা আমরা বারবার দেখতে পাবো সেটা হচ্ছে এইটা, অ্যাপ্লিকেশন 1 বলে আমি তাকে লিখছি। তো সেখানে আমি বলছি যে একটা সংখ্যা যদি আমি নিই, কনসিডার দ্য নাম্বার 4 টু দি পাওয়ার n, where n is a natural number। তোমরা জানো ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, এই যে পজিটিভ যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে তারা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার 4-এর পাওয়ারে যদি এরকম ন্যাচারাল নাম্বারগুলোকে চাপানো হয় তাহলে আমরা যে যে সংখ্যাগুলো পাবো, যেমন 4-এর পাওয়ারে যদি 1 চাপাই তাহলে 4 পাবো, 4-এর পাওয়ারে যদি 2 চাপাই তাহলে 4-এর স্কোয়ার, মানে ওটা আমি 16 পাবো, 4-এর মাথায় যদি 3 চাপাই তাহলে 4 4 16, 16 4 64 পাবো। এইভাবে যে সংখ্যাগুলো আমরা পাবো, তো বলা হচ্ছে যে আমরা একটু চেক করে দেখতে পারবো। কিরকম চেক করে দেখতে পারবো? যে এই সংখ্যাগুলো কখনোই ইউনিট প্লেসে, অর্থাৎ এন ডিজিটটা শূন্য হবে না, অর্থাৎ 4 টু দি পাওয়ার n ডাজন্ট এন্ডস উইথ দ্য ডিজিট 0। ঠিক আছে? তো সেটা আমরা এই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক থেকে খুব সহজেই বলতে পারবো। কিভাবে বলতে পারবো সেটা আমরা একটু আলোচনা এবার করছি। সেই আলোচনাতে প্রথমেই বলছি, তো
যেহেতু 4 টু দি পাওয়ার n এটা যদি কোনো কারণে শেষ ডিজিটটা 0 হয়, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে শেষ ডিজিট যাদের 0 হয়, মনে করলাম 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, এই যে শেষ ডিজিট যাদের 0 আছে তারা প্রত্যেকেই কিন্তু ডিভিজিবল বাই 5। তো সেটাই আমরা বলছি এখানে, ইফ দ্য নাম্বার 4 টু দি পাওয়ার n ফর এনি n were to end with the digit 0 then it would be divisible by 5। যে সংখ্যায় 0 দিয়ে শেষ হয়, আমরা জানি 5 দিয়ে তারাই বিভাজ্য, অর্থাৎ শেষে 0 অথবা 5 যদি থাকে তাহলে তারা 5 দ্বারা বিভাজ্য। তাহলে যদি 4 টু দি পাওয়ার n কোনো কারণে শেষে 0 দিয়ে শেষ হয়, তাহলে সেই সংখ্যাটা আমরা 5 দিয়ে ডিভিজিবল বলতে পারবো। এবার 5 দিয়ে যদি ডিভিজিবল সে হয়, তাহলে আমি বলতে পারবো যে যখন আমি 4 টু দি পাওয়ার n কে ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, ঠিক আছে, অর্থাৎ যেটা আমি এক্ষুনি বললাম যে কোনো কম্পোজিট নাম্বারকে, অর্থাৎ ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকে আমাদের বলা হয়েছে যে কোনো কম্পোজিট নাম্বারকে যখন আমরা ভেঙে দিতে পারবো, প্রাইম ফ্যাক্টরে ভেঙে দিতে পারবো। তো এই যে যখন ওই 4 টু দি পাওয়ার n কোনো একটা n এর জন্য যদি এন্ড ডিজিট 0 হয়, তাহলে সেটা 5 দ্বারা ডিভিজিবল। এবার 5 দিয়ে যখন ডিভিজিবল হবে, তাহলে 4 টু দি পাওয়ার n এর সেই যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমরা পাবো, সেখানে একটা প্রাইম 5 অবশ্যই থাকবে, 5 থাকতে হবে। এবার 4 টু দি পাওয়ার n কে আমরা অন্যভাবে আরেকভাবে লিখতে পারি, কিরকম? 4 টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2n। এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে, এই যে 4 টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2n, অর্থাৎ 4 টু দি পাওয়ার n কে যদি প্রাইম ফ্যাক্টরে ভাঙাও হয়, তাহলে অনলি যে প্রাইমটা আমরা পাবো সেটা হচ্ছে 2 ছাড়া আর কিন্তু অন্য কোনো প্রাইম আমরা পাচ্ছি না। তাহলে এই যে 5 পাওয়াটা সেটা কিন্তু পসিবল হচ্ছে না। এবার আমরা কিন্তু এর আগে বলেছি যে ইউনিকনেস, অর্থাৎ ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক গ্যারান্টিজ দ্যাট দেয়ার আর নো আদার প্রাইমস ইন দ্য ফ্যাক্টরাইজেশন অফ 4 টু দি পাওয়ার n। অর্থাৎ 4 টু দি পাওয়ার n কে ভেঙে আমরা দেখলাম যে 2 টু দি পাওয়ার 2n পাওয়া যায়, অর্থাৎ 2ই পাবো অনেকবার, 2n সংখ্যক বার 2 কে গুণ করা হবে, অর্থাৎ সেখানে আর কোনো রকমের প্রাইম ফ্যাক্টরাইজেশন কিন্তু 4 টু দি পাওয়ার n এর আমরা পাবো না। এবার যদি না পাই, তাহলে সেখানে 5 আসার কোনো চান্স নেই। তো সেই জন্য এটাই আমাদেরকে বলছে, শো দ্য ইউনিকনেস অফ দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক গ্যারান্টিজ দেয়ার আর নো আদার প্রাইমস ইন দ্য ফ্যাক্টরাইজেশন অফ 4 টু দি পাওয়ার n। মানে 5 থাকার কোনো চান্স সেখানে। শো there is no natural number n for which 4 to the power n ends with the digit 0। তো আমরা সেম আর্গুমেন্ট দিয়ে বলতে পারি, সেম আর্গুমেন্ট আমাদের যায়, সেম আর্গুমেন্ট গোজ ফর দ্য নাম্বারস 6 to the power n, 8 to the power n, 12 to the power n এটসেট্রা। তো আমরা এদেরকেও বলতে পারি যে এই যে ডিজিটগুলো আছে 6 to the power n, 8 to the power n, 12 to the power n, এরা কিন্তু প্রত্যেকেরই n ডিজিট কখনোই 0 হতে পারবে না, সে n এর ভ্যালু যাই হোক, যে কোনো ন্যাচারাল নাম্বার হোক। তো এটা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের আর যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা আজকে আলোচনা করব, সেটা করার জন্য প্রথমে আমাদের কিছু বেসিক জিনিস একটু রিকল করে নিতে হবে, একটু রিভিশন করে নিতে হবে। তো আমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছি আমাদের যে রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে রেশনাল রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইররেশনাল রিয়েল নাম্বার। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি রেশনাল রিয়েল নাম্বার আমরা কাকে বলতাম। রেশনাল রিয়েল নাম্বার ছিল a real number is called rational if it can be written in the form p by q where p and q are integers and q is not equal to 0। অর্থাৎ যে সমস্ত রিয়েল নাম্বারদেরকে আমরা p by q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে কোনো ধরনের ভগ্নাংশ, অর্থাৎ 2/5, 3/7, যেখানে উপরে এবং নিচে একটা করে ইন্টিজার থাকবে এবং নিচের ইন্টিজারটা নট ইকুয়াল টু 0, এই আকারে যদি আমি প্রকাশ করতে পারি, তাহলে তাকে আমরা রেশনাল নাম্বার বলে থাকি, যেটাকে বাংলায় আমরা বলি মূলদ সংখ্যা। এরপর আমরা অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার কাকে বলবো? অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারের ডেফিনেশন আমরা দিয়েছিলাম এইভাবে, যে a real number is called irrational if it cannot be, এখানে খেয়াল রাখতে হবে, cannot be মানে অর্থাৎ প্রকাশ করা যাবে না, cannot be written in the form p by q where p and q are integers and q is not equal to 0। অর্থাৎ যে সমস্ত রিয়েল নাম্বারকে, অর্থাৎ যে সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা p by q আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ যেখানে p হচ্ছে একটা ইন্টিজার, q হচ্ছে একটা ইন্টিজার এবং q যেটা ডিনোমিনেটরের ইন্টিজার সেটা নট ইকুয়াল টু 0, এই ফর্মে প্রকাশ করা যাচ্ছে না যে সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে, আমরা তাদেরকে বলবো ইররেশনাল নাম্বার। তো ইররেশনাল নাম্বারের কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নিতে পারি, সাম এক্সাম্পলস অফ ইররেশনাল নাম্বারস।
সেগুলো অলরেডি আমরা দেখেছি। এই ইরেশনাল নাম্বারগুলোকে আমরা চিনি, যেমন √2 হতে পারে, √3 হতে পারে, √15 হতে পারে, পাই একটা ইরেশনাল নাম্বার পাই হতে পারে, বা এই ধরনের জিনিস হতে পারে -√2/√3, ঠিক আছে, বা এই ধরনের ডেসিমাল দিয়ে, অর্থাৎ 0.1011101110 অর্থাৎ কোনো রেকারিং অ্যান্ড রিপিটিং ব্যাপার আসছে না এখানে, ঠিক আছে। এখানে যে ডেসিমালটা সেটা নন রেকারিং এবং নন টার্মিনেটিং একটা সিরিজ অফ ডেসিমাল নাম্বার চলে আসছে, তাহলে এটাকে আমরা বলবো ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার কাকে বলে সেটা জানার পরে আমরা যে অ্যাপ্লিকেশনটা এখানে ট্রাই করব সেটা হচ্ছে এইটা, অ্যাপ্লিকেশন 2 বলছি তাকে, এবং সেখানে লিখছি এখানে একটা ছোট্ট মতো থিওরেম আমি আগে প্রমাণ করে নেব, তারপর ওই ব্যাপারটাই যাব যেখানে ইররেশনাল প্রুফ করার একটা ব্যাপার। তো থিওরেমটা কি বলা হচ্ছে, let p be a prime number, let p be a prime number if p divides a square then p divides a where a is a positive integer, অর্থাৎ a যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে কোনো প্রাইম p যদি ওর বর্গকে ডিভাইড করে তাহলে ওকেও ডিভাইড করবে। অর্থাৎ আমি যদি দেখি যে আমি 10, ঠিক আছে, 10-এর যদি বর্গ নিই তাহলে ওটা হচ্ছে 100। এবার 100-কে যদি একটা প্রাইম 2 একটা প্রাইম যে 100-কে ডিভাইড করে, তাহলে আমি বলতে পারবো 2 10-কেও ডিভাইড করবে, ঠিক আছে। অর্থাৎ ওর বর্গটাকে যদি কোনো প্রাইম ডিভাইড করে, কোনো পজিটিভ সংখ্যার বর্গকে যদি কোনো প্রাইম ডিভাইড করে, তাহলে আমি বলবো সেই সংখ্যাটাকেও, বর্গ পর্যন্ত যেতে হবে, ওই সংখ্যাটাকেও ডিভাইড করবে। তো এটা আমরা এখানে এই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক কাজে লাগিয়ে এই জিনিসটা প্রুফ করতে পারি। তো প্রুফটা আমরা এবার দেখছি। তো প্রুফে প্রথমেই আমি ধরে নিচ্ছি যে আমাকে এই যে এ পজিটিভ ইন্টিজার যেটা, সেটাকে আমি একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন পাবো, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের সাহায্য নিয়ে এখানে একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন পাবো। সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনটাকে আমি ধরলাম a = p1 × p2 × p3 ... pn, অর্থাৎ n সংখ্যক প্রাইম সংখ্যা, এই যে p1 p2 p3 pn এরা সব প্রাইম সংখ্যা। তো এরা প্রত্যেকেই যে ডিস্টিংক্ট হবে তার কিন্তু কোনো কারণ নেই, এরা দুজন একও হতে পারে, এক হলে তাদের স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, 3 বার থাকলে কিউব হয়ে যাবে। তো এই প্রাইমগুলোতে ওকে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, যদি a সমান আমি এটা ধরে থাকি যে এটা হল প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাহলে বোথ সাইড যদি আমি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার সমান আমরা পাবো এই p1 p2 p3 pn ইনটু আবার সেই p1 p2 p3 pn দুবার, স্কোয়ার মানে তো একই জিনিসকে দুবার গুণ করা। আচ্ছা, তারপরে তাহলে এই যে p1 p2 p3 pn কে যখন গুণ করব দুবার, তাহলে ওটা দাঁড়াবে p1 স্কোয়ার p2 স্কোয়ার p3 স্কোয়ার pn স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ারের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন পাবো, a স্কোয়ারকে আমরা এইভাবেও লিখতে পারি p1 স্কোয়ার p2 স্কোয়ার p3 স্কোয়ার pn স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখলাম a কে ভেঙে যে সমস্ত প্রাইমগুলো পাওয়া গেছিল, a স্কোয়ারকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি সেই প্রাইমগুলোই কিন্তু পাবো, অন্য কোনো প্রাইম কিন্তু আসবে না, ঠিক আছে। এটা কিন্তু ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বলে দেয় যে যে কোনো প্রাইম ফ্যাক্টরাইজেশন ইউনিক। তাহলে a স্কোয়ারের এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমি পেয়েছি p1 স্কোয়ার p2 স্কোয়ার p3 স্কোয়ার ইন্টু pn স্কোয়ার, এটাও কিন্তু ইউনিক, মানে আর কোনো প্রাইম ফ্যাক্টরাইজেশন কিন্তু এখানে আমরা পাবো না। এবার এইটা যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদেরকে দেওয়া আছে যে ওই যে প্রাইম নাম্বার পিটা সেটা যেহেতু a স্কোয়ারকে ডিভাইড করে, a স্কোয়ারকে ডিভাইড করার অর্থ হলো এই p1 স্কোয়ার p2 স্কোয়ার p3 স্কোয়ার pn স্কোয়ার এগুলোর মধ্যেই কোনো একটা হচ্ছে আমার p, ঠিক আছে। তো তার কারণ এছাড়া তো আর কোনো অপশন নেই। Therefore, from the fundamental theorem of arithmetic, it follows that p is one of the prime factors of a square, ঠিক আছে। এবার যে প্রাইম ফ্যাক্টরস গুলো আছে, however, using the uniqueness part of the fundamental theorem of arithmetic, we realize that the only prime factors of a square are, এই যে বললাম a square এর এই p1 p2 p3 pn ছাড়া আর কোনো প্রাইম ফ্যাক্টর নেই। তাহলে এই p যেহেতু a স্কোয়ার কে ডিভাইড করে, তার মানে p কে এই p1 p2 p3 pn এর মধ্যেই কোনো একজন হতে হবে। তো সেটা আমরা পেলাম। এবার অলরেডি আমরা যখন বুঝতে পেরে গেছি তাহলে p হচ্ছে এই p1 p2 p3 এর মধ্যে একজন, সো p is one of p1 p2 p3 and pn। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে যেহেতু a সমান p1 p2 p3 pn, তাহলে এখানের মধ্যেই তো p ঢুকে আছে, তাহলে p a কেও ডিভাইড করছে। তো এইটাই হচ্ছে আমার এই রেজাল্ট। এই রেজাল্টটা কাজে লাগিয়ে আমি খুব সুন্দর একটা রেজাল্ট আমরা প্রুফ করব। আগের রেজাল্টটা কাজে লাগিয়ে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট এখন প্রুফ করব, যেটা আমাদের পরীক্ষায় খুব আসে।
অ্যাপ্লিকেশন 3 বলছি তাকে। তো সেই রেজাল্টটা হচ্ছে এইরকম, প্রুফ দ্যাট √2 ইজ ইররেশনাল। √2 ইজ ইররেশনাল, এটা প্রুফ করতে বলে, পরীক্ষায় অনেক সময়ই আসে এটা। তো এটা আমরা কিভাবে প্রমাণ করবো, তো প্রুফ বলে লিখলাম। তো এটা আমরা কিভাবে প্রুফ করবো, তো প্রথমেই বলে রাখি এই ধরনের প্রুফগুলো আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন করি, অর্থাৎ যেটা আমাকে প্রুফ করতে দিয়েছে প্রথমে ধরে নিই যে না সেটা নয়, এখানে বলেছে প্রুফ দ্যাট √2 ইজ ইররেশনাল। তো আমি কি করব, প্রথমে ধরে নেবো ইফ পসিবল লেট √2 বি রেশনাল, মানে ওকে মূলত বলে ধরে নেব, দিয়ে কোনো একটা কন্ট্রাডিকশন আসবে, শেষে কন্ট্রাডিকশন আসার পরে বলবো যে আমি যে প্রথমে ধরেছিলাম যে √2টা রেশনাল, সেটা আমার ধরাটা ভুল হয়েছিল, ওটা আমার ভুল ধরেছিলাম বলেই আমার এই কন্ট্রাডিকশনটা এসেছে। তো আমি ভুল ধরেছিলাম, সেটাকে আমি কারেকশন করছি যে না ওটা রেশনাল নয়, ওটা ইরেশনাল। এইভাবে আমরা প্রুফ করি। তো এটাকেই বলা হয় প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো সেটা আমরা প্রথমেই তাহলে ধরে নিচ্ছি, লেট আস অ্যাজিউম টু দ্য কন্ট্রারি দ্যাট √2 ইজ রেশনাল, অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে √2 হচ্ছে একটা মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, যদি সম্ভব হয়। এবার আমরা এইমাত্র রেশনাল নাম্বারের ডেফিনেশন পড়েছি, যদি রেশনাল নাম্বার হয় √2 তাহলে we can find integers p এবং q, যেখানে qটা not equal to 0 such that √2 will be equal to p by q, অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যাকে তো আমরা p by q আকারে প্রকাশ করতে পারবো, তার কারণ ও যেহেতু রেশনাল ধরা হয়েছে তাহলে ওকে p by q আকারে প্রকাশ করতে কোনো অসুবিধা নিশ্চয়ই থাকবে না। আচ্ছা, এবার আমি এখানে ধরছি এই যে p by q আকারে প্রকাশ করা হয়েছে, এটা তো তাহলে একটা ভগ্নাংশ। এবার এই ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে নেই, লঘিষ্ঠ আকারে থাকা মানে p by q কে আর কাটাকাটি করা যাবে না, ঠিক আছে, অর্থাৎ সরি যাবে, লঘিষ্ঠ আকারে নেই। এবার লঘিষ্ঠ আকারে আমি একে নিয়ে যাব, তো আমি বলছি সাপোজ p and q হ্যাভ এ কমন ফ্যাক্টর আদার দ্যান 1 ছাড়াও ওদের কোনো কমন ফ্যাক্টর আছে বলে আমি ধরে নিলাম, ঠিক আছে। এবার যদি 1 ছাড়াও কমন ফ্যাক্টর থাকে তাহলে আমি তাদেরকে ওই ফ্যাক্টরটা দিয়ে ক্যান্সেলেশন করব, উপর নিচে কাটাকাটি করব, কাটাকাটি করার পর কমন ফ্যাক্টর দিয়ে কাটাকাটি করার পর আমি √2 সমান যেটা p by q ছিল সেখান থেকে আমি লঘিষ্ঠ আকারটা পেলাম a by b, যেখানে a আর b কে আর কাটাকাটি করা যায় না, ওরা হচ্ছে কো-প্রাইম, অর্থাৎ ওরা পারস্পরিকভাবে মৌলিক, অর্থাৎ ওদের নিজেদের মধ্যে কিন্তু আর কোনো কমন ফ্যাক্টর নেই a আর b এর মধ্যে, অর্থাৎ a আর b কে যদি আমি HCF বের করি 1 বেরোবে, ঠিক আছে। এবার কি, তাহলে এই যে √2 সমান যেহেতু a by b, তাহলে এই যে নিচের bটাকে যদি আমি এদিকে গুণ করে দিই তাহলে এটা পাবো b √2 ইকুয়াল টু a, ঠিক আছে। এই যে ক্রস মাল্টিপ্লিকেশন, যেটা নিচের bটা এদিকে গুণ হয়ে যায়, b √2 ইকুয়াল টু a। তারপরের লাইনে আমি কি বলতে পারবো, বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এই b √2 স্কোয়ার করলে 2b স্কোয়ার পাবো, আর a এদিকে a এর স্কোয়ার হবে তাহলে a স্কোয়ার, তাহলে আমরা পাবো 2b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এবার আমরা তারপরের লাইনে এখান থেকে বলতে পারবো, এক্ষুনি যে রেজাল্টটা পড়লাম, যে এখান থেকে বুঝতে পারছি যে এই যে 2 তো একটা প্রাইম নাম্বার, এবার 2 ইন্টু বি স্কোয়ার করে এ স্কোয়ার পাওয়া যাচ্ছে, তার মানে বি স্কোয়ারের সঙ্গে 2 গুণ করে এ স্কোয়ার পাচ্ছি, এটার মানে হচ্ছে 2 প্রাইমটা এ স্কোয়ারকে কিন্তু ডিভাইড করছে, এ হচ্ছে কিন্তু পজিটিভ ইন্টিজার। এবার এ স্কোয়ারকে ডিভাইড যদি করে তাহলে আমি বলতে পারবো 2টা এ কেও ডিভাইড করবে, এক্ষুনি রেজাল্ট আমরা পড়েছি, সেটা আমাদের এখানে কাজে লাগছে। তাহলে নাও বাই প্রিভিয়াস থিওরেম ইট ফলোস দ্যাট 2 ডিভাইডস a, ঠিক আছে। এক্ষুনি যে থিওরেমটা আমরা পড়লাম সেটা কাজে লাগিয়ে আমরা বলছি যে হ্যাঁ, যেহেতু 2টা এ স্কোয়ারকে ডিভাইড করছে তাহলে এ কেও ডিভাইড করবে। এবার এ কে যদি ডিভাইড করে তাহলে ও একটা জোড় সংখ্যা, 2 যদি এ কে ডিভাইড করে তাহলে ওটার জোড় সংখ্যা, তাহলে এ কে আমরা সেক্ষেত্রে 2 ইন্টু সি লিখতে পারি ফর সাম ইন্টিজার সি, যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 ইন্টু সি আকারে লেখা যায়, ঠিক আছে। এবার এ কে যেহেতু 2c লেখা যাচ্ছে তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এই যে 2b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, এখানে a এর জায়গাতে এই 2cটা যদি বসায় তাহলে 2c স্কোয়ার করলে কত পাবো, 4c স্কোয়ার পাবো। আচ্ছা, তাহলে 4c স্কোয়ার আমরা পাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2b স্কোয়ার ইকুয়ালস টু 4c স্কোয়ার, ঠিক আছে, বেশ। এরপরে তাহলে আমরা দুদিকে 2 দিয়ে ভাগ করার পর কি পাবো, b স্কোয়ার ইকুয়ালস টু 2c স্কোয়ার, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, b স্কোয়ার সমান পাচ্ছি 2 ইন্টু c স্কোয়ার, মানে 2 এর সঙ্গে c স্কোয়ার গুণ করে b স্কোয়ারটা আসছে, অর্থাৎ এখানে আবার বলতে পারবো যে এই 2 প্রাইমটা b স্কোয়ারকে ডিভাইড করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই একই থিওরেম আবার সেই প্রিভিয়াস থিওরেম কাজে লাগিয়ে বলতে পারবো যেহেতু 2টা b স্কোয়ারকে ডিভাইড করে তাহলে অলসো 2 উইল ডিভাইড b অ্যাজ ওয়েল, ঠিক আছে। ওই একই থিওরেম কাজে লাগে, তাহলে 2 যদি b কে ডিভাইড করে তাহলে bটাও জোড় সংখ্যা হয়ে গেল, তাহলে দেয়ারফর a আর b দুজনেই জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে অ্যাটলিস্ট ওদের 2 কমন ফ্যাক্টর থেকে যাচ্ছে। কিন্তু একটু আগেই আমরা বললাম a আর b হচ্ছে আমাদের কো প্রাইম, এই যে এখানে বলেছিলাম যে আর কোনো কমন ফ্যাক্টর নেই আর a আর b এর মধ্যে, কিন্তু সেখানে এখানে চলে এলো কি যে a আর b এর মধ্যে অ্যাটলিস্ট 2 কমন ফ্যাক্টর থাকবেই থাকবে, দুটোই জোড় সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তো সেইটার জন্য আমরা বলছি যে না, এই কন্ট্রাডিকশনটা কেন এলো,
এটা একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা এসেছে তার কারণ আমরা একটা ইনকারেক্ট অ্যাজাম্পশন নিয়েছিলাম। দিস কন্ট্রাডিকশন হ্যাজ অ্যারাইজেন বিকজ of our incorrect assumption that root 2 is rational. তো root 2 কে rational ধরার ফলে এই অসুবিধাটা হলো। তো so we conclude that root 2 is irrational. এবার root 2 তাহলে irrational আমরা প্রুফ করে ফেললাম। এটা কাজে লাগিয়ে সেম লাইন অফ প্রুফ আমরা কাজে লাগিয়ে আমরা বলতে পারি বাই সেম আর্গুমেন্ট উই ক্যান কনক্লুড যে কোনো প্রাইম 3 হোক 5 হোক 7 হোক 11 হোক 13 হোক 17 হোক রুট দেওয়া থাকলে তারা প্রত্যেকে হচ্ছে irrational নাম্বার। অর্থাৎ root 3 root 5 root 7 প্রত্যেকে হচ্ছে irrational নাম্বার। আরো জেনারেলাইজ করলে বলা উচিত দিস মিনস দ্যাট রুট পি ইজ ইররেশনাল নাম্বার ফর এনি প্রাইম পি। যে কোনো প্রাইম যদি থাকে তার যদি রুট চাপানো থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। এবার এই ভিডিওর আমরা শেষের দিকে পৌঁছে গেছি। এবার আমরা যে শেষ দুটো অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখব সেটা দেখার জন্য একটা জিনিস আমাদেরকে এখানে মনে করতে হচ্ছে যে ক্লাস 9-এ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি অলরেডি, কি না the sum or difference of a rational and irrational number is irrational। অর্থাৎ যদি একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যার যোগ করা হয় বা বিয়োগ করা হয় তাহলে কিন্তু একটা অমূলদ সংখ্যা। এটা আমরা ক্লাস 9-এ দেখেছি। আর কি দেখেছি? the product and quotient অর্থাৎ গুণফল এবং ভাগফল of a non-zero rational and irrational number is irrational। অর্থাৎ যদি একটা মূলদ আর অমূলদ সংখ্যার গুণ করি বা ভাগ করি নন-জিরো ক্ষেত্রে, নন-জিরো মূলদ বা অমূলদ যদি হয় তাহলে সেটা কিন্তু একটা ইররেশনাল নাম্বারই পাবো। এটা আমরা ক্লাস 9-এ দেখেছি। তো এরই কিছু পার্টিকুলার কেস আমরা এখানে একটু প্রুফ করে দেখব। ঠিক আছে, উই প্রুফ সাম পার্টিকুলার কেসেস হিয়ার। তো সেটা আমরা দেখছি। পার্টিকুলার কেস বলতে কি বোঝাচ্ছে সেটাকে আমি অ্যাপ্লিকেশন 4 বললাম। ঠিক আছে, প্রুফ দ্যাট এই যে 5 মাইনাস রুট 3 ইজ ইররেশনাল। অর্থাৎ 5 হচ্ছে একটা মূলদ সংখ্যা আর রুট 3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। দুজনের যে বিয়োগফল সেটা একটা ইররেশনাল হবে, সেটা আমরা প্রুফ করে দেখাবো। অর্থাৎ ওরই একটা পার্টিকুলার কেস। প্রুফটা কিভাবে হবে সেটা এবার আমরা দেখছি। তো এটাও সেই কন্ট্রাডিকশন মেথডেই কিন্তু আমরা প্রুফটা করব। মানে প্রথমে ধরে নেব লেট আস অ্যাজিউম টু দ্য কন্ট্রারি দ্যাট 5 মাইনাস রুট 3 ইজ রেশনাল। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে ধরে নিচ্ছি যে 5 মাইনাস রুট 3 হচ্ছে মূলদ সংখ্যা। এটা প্রথমে আমরা ধরে নিচ্ছি। এবার ধরে নেওয়ার ফলে যখনই আমি মূলদ সংখ্যা ধরলাম তো আমরা অলরেডি মূলদ সংখ্যার ডেফিনিশন এখানে আলোচনা করেছি। তো সেই জন্য যেহেতু ওকে মূলদ সংখ্যা ধরা হচ্ছে যে 5 মাইনাস রুট 3 কে আমরা মূলদ সংখ্যা যেহেতু ধরে নিয়েছি তাহলে ওকে আমি a বাই b আকারে লিখতে পারবো, যেখানে a আর b হচ্ছে কো প্রাইম, মানে একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করেই লিখছি, যেখানে b টা নন জিরো। এবার এরকম যদি লিখতে পারি তাহলে আমি কি করতে পারি, এই যে a বাই b টাকে আমি এদিকে নিয়ে আসলে মাইনাস a বাই b হবে আর মাইনাস রুট 3 টাকে এদিকে নিয়ে গেলে প্লাস রুট 3 হবে। এটা আমরা করতে পারি, সমাধান করার সময় এটা আমরা বারবার করে থাকি। তো রিঅ্যারেঞ্জিং দিস ইকুয়েশন উই গেট কি না রুট 3 সমান আমরা তাহলে কি পাচ্ছি 5b মাইনাস a বাই b, মানে b লসাগু করেছি তাহলে এটা 5b মাইনাস a হচ্ছে, তাহলে রুট 3 সমান এটা পাচ্ছি। এবার ডান দিকের এগুলো যদি দেখি b a 5 আর নিচে b, এটা প্রত্যেকই কিন্তু ইন্টিজার। এবার যদি এটা ইন্টিজার হয় তাহলে এটা p বাই q আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে রুট 3 কে এবার তাহলে আমাকে মূলদ সংখ্যা বলে দিতে হয়। ঠিক আছে, এই যে 5b মাইনাস a এটাও একটা ইন্টিজার, নিচে b আছে সেটাও একটা ইন্টিজার, b টা নন জিরো, তাহলে এক্ষেত্রে আমি বলে দিতে পারি যে এটা একটা মূলদ সংখ্যা। তার মানে রুট 3 সঙ্গে যেহেতু ও সমান হচ্ছে তাহলে রুট 3 ও মূলদ সংখ্যা। কিন্তু এক্ষুনি আমরা প্রুফ করে দেখেছি যে রুট 3 কখনোই মূলদ সংখ্যা হয় না, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে আমি যে করেছিলাম since a and b are integers we get 5b minus a is rational and so root 3 is rational, তাহলে সেই জন্য আমি এখান থেকে বলতে পারি যে রুট 3 এখানে আমার রেশনাল চলে আসছে। কিন্তু আমরা কি জানি, আমরা জানি রুট 3 সব সময় ইররেশনাল নাম্বার হয়। তাহলে আমরা এই কন্ট্রাডিকশনটা কেন এলো, আমাদের এই কন্ট্রাডিকশনটা এসেছে যেহেতু of our incorrect assumption, আমরা যে ভুল অ্যাজাম্পশন করেছিলাম 5 minus root 3 রেশনাল অর্থাৎ মূলত ধরে নিয়েছিলাম ওকে, সেটা আমাদের ভুল হয়েছে। তো সেটা আমাদেরকে কারেকশন করে নিতে হবে। ঠিক আছে, সো উই কনক্লুড দ্যাট 5 minus root 3 is irrational। এটা একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যার বিয়োগফল সবসময় একটা অমূলদ সংখ্যা। তো এইভাবে আমরা সিমিলার আর্গুমেন্ট দিয়ে আমরা বলতে পারি এই যে এই সংখ্যাগুলো 3 প্লাস রুট 2 রুট 5 9 মাইনাস 4 রুট 7 6 প্লাস রুট 2 এগুলো প্রত্যেকেই হচ্ছে ইররেশনাল। এরপরে যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখব যে গুণ, অর্থাৎ প্রুফ দ্যাট 3 রুট 2 ইজ ইররেশনাল। অর্থাৎ 3 একটা মূলদ, রুট 2 হচ্ছে অমূলদ। এই দুজনকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু অমূলদ হবে। তো এখানেও তাই, লেট আস অ্যাজিউম প্রুফ করার সময় কন্ট্রাডিকশন মেথড, let us assume to the contrary that 3 root 2 is rational। প্রথমেই মূলদ ধরে নিচ্ছি। এবার মূলদ ধরলেই মূলদ ডেফিনিশন অনুযায়ী আমি দুটো
কো প্রাইম নাম্বার অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি একেবারে এ আর বি পাবো, যেখানে বি ইজ নট ইকুয়াল টু 0, যেখানে 3√2 সমান হচ্ছে এ বাই বি। এবার এটা যখন পাবো তাহলে এটাকে আমি রিঅ্যারেঞ্জ করতে পারি কিরকম, এই যে উপরে 3টা আছে এই 3টাকে আমি এখানে নিচে পাঠিয়ে দিতে পারি, তাহলে √2 সমান আমরা কি পাবো এ বাই 3b পাবো। বেশ, রিঅ্যারেঞ্জ করলাম। সিন্স এবার এখানটা যদি লক্ষ্য করা যায় এ হচ্ছে একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার, 3bও ইন্টিজার, তাহলে ইন্টিজার বাই ইন্টিজার মানে এটা p বাই কিউ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। তাহলে এই যে √2টা, তাহলে এই √2টা তাহলে রেশনাল হয়ে যাওয়ার কথা, ডেফিনেশন অনুযায়ী ওকে p বাই কিউ আকারে প্রকাশ করা চলে যাচ্ছে। তাহলে √2টা যদি মূলদ হয়ে যায় তাহলে আমরা অলরেডি প্রুফ করে দেখালাম যে √2 মূলদ নয়, √2 একটা অমূলদ সংখ্যা। তাহলে এইরকম একটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট আমার চলে আসছে। এবং সেটা কেন আসছে, এটা আসছে তার কারণ হচ্ছে but this contradicts the fact that √2 is irrational। কেন এরকম কন্ট্রাডিকশন এলো, আমাদের যেহেতু 3√2 কে আমরা রেশনাল বলে ধরেছিলাম সেই জন্য এই কন্ট্রাডিকশনটা এলো। আমাদের এই কন্ট্রাডিকশনটা যাতে না আসে তার জন্য আমাকে সঠিকটা অ্যাজাম্পশন করতে হবে, তাহলে আমাকে কনক্লুড করতে হবে যে 3√2 একটা ইররেশনাল নাম্বার, এটা রেশনাল। তো এইভাবে আমরা এই ধরনের রেজাল্টগুলো প্রুভ করতে পারি। বাই সিমিলার আর্গুমেন্ট উই ক্যান কনক্লুড দ্যাট এই যে 1/√2, 7√5, √7/8, 6√11 এগুলো প্রত্যেকে হচ্ছে ইররেশনাল। এখানে যেমন কোশেন 1/√2 কোশেন ভাগফল, √7/8 একটা অমূলদ একটা মূলদর ভাগফল, এটা একটা মূলদর একটা অমূলদর গুণফল, এটা প্রত্যেকেই হবে ইররেশনাল। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের। আশা করি তোমরা প্রত্যেকে এগুলো বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, বড় ভিডিও হতে যাচ্ছে, তো মন দিয়ে দেখবে। যদি কোথাও সমস্যা পাও আমাকে কমেন্ট করতে পারো, আমি সাধ্যমতো উত্তর দেবো। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং ভালো করে পড়াশোনা করো। তোমাদের প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।